সমবায়কে স্বার্থ হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে অসাধু চক্র। সুফল বঞ্চিত সাধারণ সমবায়ীরা। মাঠ পর্যায়ে তদারকির অভাবকেই দুর্বৃত্তায়ন ঘটছে অভিমত বিশেষজ্ঞদের। সাভারের সিএনজি স্টেশনগুলোতে দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। চরম আর্থিক ক্ষতির মুখে স্টেশন মালিক ও পরিবহন ব্যবসায়ীরা। রাজধানীর পাইকারি বাজারে কমেছে চালের দাম, বেড়েছে আলু ও আমদানি করা পেঁয়াজের দাম। স্থিতিশীল ডাল, ভোজ্য তেল ও মশলার বাজার। এবং নেপালে কেবল কারের মাধ্যমে আকর্ষণীয় করে তোলা হচ্ছে দুর্গম পাহাড়ি অঞ্চল। রোমাঞ্চকর হাওয়ায় বাড়ছে পর্যটক আগমন। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। অর্থনৈতিক স্থিতিশীলতা এবং গ্রামীণ উন্নয়নে সমবায়ের কোনো বিকল্প নেই, কিন্তু অসাধু কিছু চক্র একে ব্যক্তিগত স্বার্থ হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। আর এতে সুফল থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ সমবায়ীরা। বিশেষজ্ঞরা বলছেন, আইনের সঠিক প্রয়োগ না থাকা এবং মাঠ পর্যায়ে তদারকির অভাবেই সমবায়ে দুর্বৃত্তায়ন ঘটছে। অন্যদিকে সরকার বলছে, যে কোনো অভিযোগের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। খলিলুর রহমানের তোলা ছবিতে তহা খান তামিমের রিপোর্ট। নার্সারি ব্যবসা দিয়ে পথ চলা শুরু হয়েছিল কিংসুক সমবায় সমিতির। 1987 সালে 7 জন সদস্য মাত্র 30 টাকা নিয়ে যে ব্যবসা শুরু করেছিল, সময়ের পরিক্রমায় আজ তা বেড়ে প্রায় 1000 কোটি টাকা। সদস্য সংখ্যা বেড়ে হয়েছে 30,000-এর কোঠায়। প্রতিনিয়ত বাড়ছে এর পরিধি, বাড়ছে বিনিয়োগের পরিমাণ। 87 থেকে আজ পর্যন্ত প্রত্যেকেই কিভাবে সমবায়কে বিকশিত করা যায়, কিভাবে দেশের কাজে সম্পৃক্ত হওয়া যায়, এই ভাবনাটা কিন্তু সকলের মাঝে ছিল। এই সাফল্যের বিপরীত চিত্র আছে রাজধানী মিরপুরের এমদাদুল হক। অবসরপ্রাপ্ত এই সেনা সদস্য 2011 সালে সঞ্চয়ের সবটুকুই তুলে দিয়েছিলেন আইডিয়াল নামের এক সমবায় সমিতিকে। টাকা ফেরত চেয়ে ব্যর্থ হয়ে অধিদপ্তরে অভিযোগ করেও কোনো ফল মেলেনি। প্রতিদিন পাওয়া যাচ্ছে, আমি আমার ছেলে মেয়ে সবাই যায়, আমার ওয়াইফ মারা যাচ্ছে, আমাদের কিছু টাকা দেয়। তারা ভয়ভীতি দেখায়। সমবায় অধিদপ্তর গেলাম, কয় যে আপনারা মামলা করেন, আমাদের কোনো কথা শোনে না, আপনি যেমনি পারেন আপনার আপনি রিকভারি করেন। ওরা লোভ দেখাইতো, লোভ দেখানোর পর বলছে বেশি দেবে, এই বলে টাকা দিয়েছে, পরে আর টাকা দেয় না, কোনো রিটার্ন দেয় না, কিছু না, তো অফিস নাই। আমরা অধিদপ্তরে গিয়েছিলাম, কয়েকবার গিয়েছিলাম, এখনো তাদের কোনো ছন্ন ছায়ার মতো। তবে ভুক্তভোগীরা নানা অভিযোগ করলেও সমবায় বিভাগের সচিব বলছেন, সমবায়ের নামে কোনো প্রকার অনিয়ম সহ্য করা হবে না। অসমবায়ীদেরকে ক্ষমতায়ন করে লুটেরা তৈরি করেছি। সেই লুটেরাদের হাত থেকে আমার এই সমবায়ীদেরকে বাঁচানোর জন্য এখন আমার যুদ্ধ। সমবায়ের নাম নিয়ে কোনো প্রকার অন্যায় এবং অবৈধ কাজ, কোনো প্রকার দুর্নীতি, কোনোটাই আমরা প্রশ্রয় দেব না। সমবায় হতে পারে অর্থনৈতিক মুক্তির হাতিয়ার, তাই সরকারকে এ ব্যাপারে আরো বেশি তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন এই অর্থনীতিবিদ। যে আইন আছে সেই আইনের প্রয়োগটা দরকার, আরো বেশি তদারকি আরো বেশি দরকার। যখন তখন যাকে তাকে রেজিস্ট্রেশন না দিয়ে সেটা আর একটু কঠোরভাবে বিবেচনা করে আমার মনে হয় সমবায় যাতে গঠন হয়। যুবকদের মাঝে সমবায়কে জনপ্রিয় করতে হবে। প্রয়োজনে সমবায় আইন যুগোপযোগী করার উপর জোর দিলেন বিশেষজ্ঞরা। তহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি করেছে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ। সকালে রাজধানীর রমনা মৎস্য ভবন চত্বর থেকে শুরু হয়ে র্যালিটি শেষ হয় ওসমানী স্মৃতি মিলনায়তনে গিয়ে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দর্শক, রাজধানীর আগারগাঁওয়ে নতুন রাজস্ব ভবনে চলছে সপ্তাহব্যাপী আয়কর মেলা। মেলার পঞ্চম দিন এবং শনিবারের খবর জানাতে এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী জুবায়ের ফয়সাল। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ফয়সাল। ধন্যবাদ কাজল। আয়কর মেলার আজকে পঞ্চম দিন এবং জাতীয় রাজস্ব বোর্ডের যে নতুন ভবন আগারগাঁওয়ে, আমি এখন সেখানে আছি। সকাল থেকে আমরা দেখছি যে করদাতাদের ভিড় কতটা এবং
মানুষ এখানে আসছেন এবং কর দিচ্ছেন সেসব খবরাখবর নেওয়ার চেষ্টা করেছিলাম। তো আপনি জানেন যে গত কয়েকদিন যাবতই ঢাকা শহরে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে এবং এই গুড়ি গুড়ি বৃষ্টির কারণে কিন্তু আসলে মানুষ একটু আসার ক্ষেত্রে, মেলায় আসার ক্ষেত্রে বেশ একটু দ্বিধান্বিত দেখা যাচ্ছে এবং আমরা এখানে এসে দেখলাম যে বেশ একটু দুর্ভোগেও পড়তে হচ্ছে। কারণ যেহেতু এরকম বৃষ্টিতে আসলে যে ধরনের প্রোটেকশন ব্যবস্থা থাকা দরকার ছিল, মেলার গেটে কিন্তু বেশ পানি জমে যাওয়ার কারণে সেখান থেকে আসলে মানুষের চলাচল বেশ একটু সমস্যা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তো 5 দিন মেলা চলছে, আজকে 5ম দিন এবং এই মেলাটি কিন্তু সোমবারে শেষ হয়ে যাওয়ার কথা রয়েছে। সময় বাড়বে কিনা সে পরিমাণে সে ধরনের কোনো খবর আমরা এখনো পাইনি। মেলার যে 4র্থ দিন ছিল গতকাল শুক্রবার এবং সেই শুক্রবার সরকারি ছুটির দিন হওয়াতে মেলা কিন্তু প্রচুর দর্শনার্থী এবং করদাতাদের আগমন ছিল এবং আমরা মেলা কর্তৃপক্ষের মাধ্যমে সবশেষ খবর নেওয়ার চেষ্টা করেছিলাম যে গতকাল মেলায় সেবা গ্রহণ করেছেন প্রায় 1.5 লাখের উপরে আয়করদাতা এবং আয়কর সংগ্রহ হয়েছে প্রায় 205 কোটি টাকা এবং এই মেলাটি থেকে যে পরিমাণ আশা করছেন এবং রাষ্ট্রের যে রাজস্ব আয়, সেই আয়টি বৃদ্ধি করার ক্ষেত্রে যে ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে এবার অর্থ মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে করদাতাদের উপস্থিতি যে কোনো বছরের তুলনায় কিন্তু এবছর আমরা বেশ ভালো দেখতে পাচ্ছি। একটি ব্যাপারে এবার আয়কর মেলা কিন্তু নতুন কিছু ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি সেবাগুলো চালু হয়েছে। এর মধ্যে রয়েছে কর প্রদানের ক্ষেত্রে ই পেমেন্টের একটি ব্যাপার, আপনারা জানেন কিউ ক্যাশের মাধ্যমে তারা কর দিতে পারছেন। ই ফাইলিং, যেটি অনলাইনে আয়কর রিটার্ন দাখিল, সেটিও তারা করতে পারছেন। কর রিটার্ন দাখিলে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ডও এখান থেকে প্রদান করা হচ্ছে এবং পাসওয়ার্ড অবশ্যই সুরক্ষিত এবং সেটি সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করেই ইন্টারনেটের ব্যবহার করে এখান থেকে আসলে ব্যবহারকারীদেরকে দেওয়া হচ্ছে। আরেকটি ব্যাপার যে এখানে করদাতাদের যাতায়াত সুবিধার জন্য কিন্তু বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে এবং রাজধানীর টিএসসি এবং আপনি জানেন অফিসার্স ক্লাবে এর আগে হতো বেইলি রোডে এবং সেখান থেকে যাতে আসতে পারেন করদাতারা স্বাচ্ছন্দ্যে মিরপুর 2, উত্তরা থেকে, সব মিলিয়ে ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে 8টি শাটল বাস আসার আজকে সেই সংখ্যাটি আরো বাড়বে বলেও আমাদেরকে কিছুক্ষণ আগে আভাস দিয়েছেন রাজস্ব বোর্ডের এক কর্মকর্তা। তিনি জানিয়েছেন বৈরী আবহাওয়ার কারণে কিন্তু এই বাসগুলো বাড়ানোর চিন্তা তারা করছেন। আরেকটি ব্যাপার যে এবছর রাজস্ব বোর্ডের পক্ষ থেকে আমাদেরকে একটা তথ্য দেওয়া হয়েছে যে গত বছরের যে আয়কর মেলা, শীতকালীন আয়কর মেলায় তাদের রাজস্ব বোর্ডের যে লক্ষ্যমাত্রা ছিল সেখান থেকে যথেষ্ট ভালো সাড়া পেয়েছিলেন রাজস্ব বোর্ড কর্মকর্তারা এবং যে মূল আয়কর মেলাটি ছিল সেখানেও একটি তুলনামূলক চিত্র আমরা দেখতে পাচ্ছি। সেখানে এখন পর্যন্ত সেবা গ্রহণকারীদের যে সংখ্যা সেটার প্রবৃদ্ধি হয়েছে প্রায় 14% এবং রিটার্ন দাখিল করেছেন আরো 18% বেশি মানুষ এবং আয়কর আদায়ের যে প্রবৃদ্ধি সেটিও কিন্তু বেশ একটি আমরা এটা আশাব্যঞ্জক। আমরা দেখতে পাচ্ছি 5.5% আয়কর আদায়ের ক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে। নতুন ইটিআইএন, এটি সবচেয়ে একটি ভালো খবর যে 142.এর বেশি আসলে নতুন ইটিআইএন নিবন্ধন এবার হয়েছে এবং এই তুলনামূলক চিত্রের ক্ষেত্রে আমরা যখন জেলা পর্যায়ে যে মেলাগুলো অনুষ্ঠিত হচ্ছে সেখানের আমরা খবর নেওয়ার চেষ্টা করেছিলাম। তো সব মিলিয়ে যে 4 নভেম্বর ছিল গতকাল শুক্রবার এবং আজকে 5 নভেম্বর সকালে 10টা থেকে মেলা শুরু হতে এখন পর্যন্ত 1 ঘন্টায় এই মেলাতেই প্রায় 10 কোটি টাকা মতো আয়কর আদায় হয়েছে এবং রিটার্ন জমা দিচ্ছেন এখানে বিপুল সংখ্যক মানুষ। আপনি দেখতে পাচ্ছেন যে এটি একটি কাউন্টার যেখানে সিনিয়র সিটিজেনদেরকে সহায়তা করার জন্য এখানে রাজস্ব বোর্ডের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন এবং তারা সব রকমের সুযোগ সুবিধা তাদেরকে দেওয়ার চেষ্টা করছেন এবং এই মেলা আজকে বিকেলে 3টার দিকে একটি পার্টনারশিপ ডায়ালগ হওয়ার কথা রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এবং মাননীয় অ্যাটর্নি জেনারেল মহোদয়ের কার্যালয়ের সাথে এবং সেখানে আসলে আয়কর প্রদানের যেসব আইনগত সুবিধা বা আইনি জটিলতা কিংবা যারা করদাতা তাদেরকে যাতে আরো বেশি সুবিধা দেওয়া যায়, তাদেরকে একটু স্বাচ্ছন্দ্যে তারা যাতে কর দিতে পারেন, সেক্ষেত্রে আইনগত কোনো অসুবিধা থাকলে সেটি ট্যাক্স লয়ারদের মাধ্যমে কিভাবে সমাধান করা যায়, বড় বড় কোম্পানি যারা আছেন তাদের কর বাৎসরিক যে নিট মুনাফা সেটির উপরে যে করটি ধার্য করা হয় সেটি দেওয়ার ক্ষেত্রেও তারা কোনো জটিলতা মোকাবেলা করছেন কিনা বা আইনি সুবিধা তাদের দরকার কিনা সেই বিষয়গুলো আলোচনা হবে। আয়কর দেওয়ার ক্ষেত্রে যে ধরনের একটি ভীতিকর একটি কথা বারবারই বলে আসছেন গ্রাহক আয়কর দাতারা এবং করদাতাদের এই কর ভীতি কাটানোর জন্য কিন্তু এনবিআর এবার বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন এবং এনবিআর কর্মকর্তারা যেটি আশা একটু আগে আমরা তিনি আমাদেরকে জানিয়েছেন কর প্রদানের আয়কর বা এখনই কর সংক্রান্ত সব সেবা আসলে অনলাইনে করার চেষ্টা এবং
তারা বলছে। এবং কিছু কিছু সেবা এরই মধ্যে অনলাইন চালু হয়েছে এবং সব ধরনের সেবাগুলো আসলে অনলাইনে চালু করার ক্ষেত্রে এনবিআর যে উদ্যোগ এবং এনবিআর যেসব পদক্ষেপগুলো নিচ্ছে সেগুলো আশা করি তারা আশা করছেন যে আগামী 2-3 বছরের মধ্যেই আসলে হয়ে যাবে। তো কাজল, আমার কাছে আয়কর থেকে এই ছিল সবশেষ খবরাখবর। পরবর্তী সংবাদগুলোতে আরো হালনাগাদ তথ্য দেওয়ার চেষ্টা করব। রাজধানীর আগারগাঁয়ের আয়কর মেলা থেকে জানাচ্ছিলেন জুবাইর ফয়সাল। নিজেদের আয়ের নির্দিষ্ট অংশ সরকারের কোষাগারে জমা দিতে আয়কর মেলায় আসা সবার প্রত্যাশা জনগণের ট্যাক্সের টাকার উপযুক্ত ব্যবহার যেন নিশ্চিত করা হয়। মেলার চতুর্থ দিনে তাদের তেমন কোনো অভিযোগ না থাকলেও মেলার মতো সবসময়ই রাজস্ব কর্মকর্তাদের সহযোগিতা চান তারা। মেলা শুরু হওয়ার কথা সকাল 10টায়, তবে ছুটির দিন হয় চতুর্থ দিনের চিত্র কিছুটা ভিন্ন। বেশ আগেই কর সংক্রান্ত সেবা নিতে মেলায় আসতে থাকেন অনেকে। মেলায় সেবার মান নিয়ে তেমন কোনো অভিযোগ নেই তাদের, তবে করের টাকা যেন অপব্যবহার করা না হয় সেই নিশ্চয়তা চান তারা। সিস্টেম ওয়াইজ দিতে পারছি, কোনো সমস্যা হয়নি। আমার প্রত্যাশা থাকবো যারা সংশ্লিষ্ট আছেন, যেখানে আছেন, যেভাবে কাজ করতেছেন, যার অবস্থান থেকে তারা যেন আমাদের এই পরিশ্রমের টাকাটা সঠিক ব্যবহার করেন। যে টাকা অপব্যয় হয়েছে ওই টাকা দেখলে মনে হয় আহারে ওই টাকাটা মনে হয় আমারই টাকা, আমার পরিশ্রম টাকা, তখন একটু মানসিকভাবে খুব বিধ্বস্ত হই। প্রথমবারের মতো করদাতা শনাক্তকরণ নম্বর TIN নিতে এসেছেন যারা, তাদের উৎসাহ তুলনামূলক বেশি। আবার অনেকেই এসেছেন অভিভাবকের সঙ্গে কর দেওয়ার নিয়ম কানুন জানতে। আমি ভবিষ্যতে যখন আয় করবো তখন তো দিতে হবে, তো সেইটা জানতে হবে না, এখন থেকেই তো জানা উচিত। সেইটা জানার আগ্রহে আব্বুর সাথে আসা। অফিসে দিতে গেলে নানান রকম সমস্যা হয়, বিভিন্ন প্রশ্ন করেন যেগুলো করা প্রয়োজন না। করদাতাদের যে বিষয়ে সহযোগিতা করার দরকার, মেলায় আসলে এই সহযোগিতা পাওয়া যায়। নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে মেলার শুরু থেকেই সেবার মান বাড়ানোর দিকে নজর কর্তৃপক্ষের। তাই রিটার্ন দাখিলে ফাইলিং নিয়ে যে ঝামেলা ছিল তা দূর করা হয়েছে বলে জানালেন তারা। তবে ইউজার আইডি ও পাসওয়ার্ড গোপন রাখার পরামর্শ তাদের। যারা আসছেন তারা সার্কেল ছাড়াই এখান থেকে ইউজার আইডি কি এবং পাসওয়ার্ডকে নিয়ে তারা এই নির্দিষ্ট ওয়েবসাইটে ঢুকলেই তারা সব কিছুই এখানে দেখতে পাবেন, কিভাবে রিটার্ন দাখিল করতে হবে। ব্যাংকিং বুথের সংখ্যা বাড়ানোর পরামর্শ দিলেন লাইনে দাঁড়িয়ে সেবা নেয়ার অপেক্ষায় থাকা করদাতারা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাজ উদ্দিন আন্তর্জাতিক সিভিল সার্ভিস কমিশনের সদস্য নির্বাচিত হয়েছেন। শুক্রবার জাতিসংঘ সদর দপ্তরে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। 4 বছর মেয়াদী কমিটিতে বাংলাদেশের প্রতিনিধি ডক্টর মোহাম্মদ ফরাজ উদ্দিন সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন। নবনির্বাচিত কমিটি 2017 সালের 1 জানুয়ারি দায়িত্বভার গ্রহণ করবে। ডক্টর ফরাজ উদ্দিন 1973 থেকে 75 মেয়াদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত সচিবের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আন্তর্জাতিক সিভিল সার্ভিস কমিশন জাতিসংঘের বিশেষায়িত আন্তর্জাতিক সংস্থাগুলোর ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে। সাভারের 3টি মহাসড়কের পাশে গড়ে ওঠা সিএনজি স্টেশনগুলোতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। এতে সিএনজি স্টেশন মালিকদের পাশাপাশি পরিবহন ব্যবসায়ীরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তিতাস কর্তৃপক্ষ বলছে, টাঙ্গাইলে নদীর নিচে গ্যাসের মূল পাইপলাইন ফেটে যাওয়ায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। সাভার প্রতিনিধি মোজাফর হোসেন জয়ের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সাভারের নবীনগর চন্দ্রা, ঢাকা আরিচা ও টঙ্গী আশুলিয়া ইপিজেড মহাসড়কের অধিকাংশ সিএনজি স্টেশনে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টাই গ্যাস থাকছে না। এতে গ্যাসের বেচাকেনা কমে গেছে কয়েক গুণ। এই অবস্থায় কর্মকর্তা কর্মচারীর বেতন ও বিদ্যুৎ বিল পরিশোধ করতে হিমশিম খাচ্ছেন সিএনজি স্টেশনের মালিকরা। বাধ্য হয়ে কেউ কেউ তাদের স্টেশন বন্ধ রেখেছেন। এই মাসখানিক যাবত একদমই টোটালি গ্যাস থাকে না দিনের বেলা, জনগণেরও গ্যাস দিতে পারে না, জনগণ আইয়া উল্টাপাল্টা ব্যবহার করে। রাত্রে 12টা বাজে গ্যাস আছে, কম আছে, আসার পরে আবার 6টা বাজে গ্যাস থাকে না। এদিকে সংকটের কারণে ঘন্টার পর ঘন্টা স্টেশনগুলোতে অপেক্ষা করে গ্যাস সংগ্রহ করছেন পরিবহন চালকরা। দীর্ঘ সময় অপেক্ষার পর যেটুকু গ্যাস পাচ্ছেন তা দিয়ে বেশিক্ষণ গাড়ি সচল রাখতে না পারায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা। ঘন্টা পর ঘন্টা সিরিয়ালে বসে থাকতে হয়, কিন্তু পিছিয়ে থাকে না। যদিও ভাই গ্যাস পাই তো মনে করেন যে 200 টাকা 300 টাকা ঢুকে গ্যাস নিতে নিতে মনে করেন 2-3 ট্রিপ আমাদের মার যায়।
2 টিপ মারলে দিন শেষ হয়ে যায়, যেন 4-5 টিপ মারা যায়। টাঙ্গাইলের পৌলি নদীর তলদেশে গ্যাসের মূল পাইপলাইন ফেটে যাওয়ায় এই সমস্যা সৃষ্টি হয়েছে উল্লেখ করে সাভারের তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশনের কর্মকর্তা জানিয়েছেন 1 থেকে 1.5 মাসের আগে এই সংকট থেকে উত্তরণ সম্ভব নয়। লাইনটা পঙ্গি নদীতে ফেটে গেছে এবং সেটা জরুরি ভিত্তিতে রিপেয়ার বা রিপ্লেস করার চেষ্টা করতেছে। তবে হ্যাঁ, 20 ইঞ্চি থেকে 20 ইঞ্চি কানেকশন বা পুরো লাইনটাকে রিপেয়ার করতে সময় লাগবে। সাভারের 3টি মহাসড়কের 80 কিলোমিটার এলাকায় প্রায় অর্ধশত সিএনজি স্টেশনে গ্যাসের চাপ ন্যূনতম 15 PSI থাকার কথা থাকলেও গত কয়েকদিন ধরে অধিকাংশ সময় তা থাকছে শূন্যের কোঠায়। সময় সংবাদ, সাভার। রাজধানীর পাইকারি বাজারে চালের দাম কিছুটা কমলেও বাড়তি দামে বিক্রি হচ্ছে আলু। ব্যবসায়ীরা বলছেন নতুন আলু ও চাল আসা শুরু করলে সপ্তাহখানেকের মধ্যেই কমবে চাল ও আলুর দাম। তবে পেঁয়াজ, ডাল ও ভোজ্য তেলের দাম আগের মতোই রয়েছে। বিস্তারিত তানিন মেহেদির রিপোর্টে। গত মাসে চালের দাম বাড়লেও চলতি মাসের শুরু থেকে কিছুটা কমতে শুরু করেছে চালের দাম। রাজধানীর পাইকারি বাজারে মিনিকেট চাল বিক্রি হচ্ছে 41 থেকে 47 টাকায়, 37 থেকে 40 টাকায় বিক্রি হচ্ছে আটাশ। ব্যবসায়ীরা বলছেন সপ্তাহখানেকের মধ্যে বাজারে নতুন চাল আসলে দাম আরো কমবে। আগে মিনিকেট কিনছিলাম 46 টাকা আটানা, আজকে কিনছিলাম 45 টাকা 80 পয়সা। আটাশ আগে কিনছিলাম আপনার 40 টাকা 41 টাকা, আর আজকে কিনছিলাম আপনার 38 টাকা 39 টাকা। কিছুটা কমছে, আপনার 28 হলো আপনার 37 থেকে 39 টাকা পর্যন্ত, আর মিনিকেট হলো আপনার 43 থেকে 46 টাকা পর্যন্ত বিক্রি চলতেছে। দেশি ও আমদানি করা পেঁয়াজের দাম স্বাভাবিক থাকলেও কিছুটা কমেছে রসুনের দাম। বাজারে নতুন আলুর সরবরাহ শুরু না হওয়ায় একটু বেশি দামেই বিক্রি হচ্ছে আলু। পেঁয়াজের দাম ঠিক আছে, পেঁয়াজের দেশি পেঁয়াজ, তারপরে মনে করেন যে এলসিটা, এগুলো সবগুলোর একটা নিয়ন্ত্রণে আছে। দেশি রসুন বেচতেছে 120 থেকে 25 টাকা, এটার বাজারে কমছে মোটামুটি ভাবে। আলু বাজারে একটু বৃদ্ধি ছিল, এটার বাজারে মোটামুটি নিয়ন্ত্রণে আইসে গেছে। স্থিতিশীল রয়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম। আগের দামেই বিক্রি হচ্ছে দেশি ও আমদানি করা মসুর ডাল। সয়াবিন তেল তো তেমন একটা বেশি বাড়ে নাই, লিটার প্রতি 6 টাকা বাড়ছে, তাও তো প্রায় 1 মাস। মসুর ডাল তো আগের রেটই আছে। দেশি 125 টাকা বেচতেছে 1 নম্বরটা, আর একটা আছে একটু মোটা সাইজ, ওইটাকে বেচতেছে 110 টাকা 15 টাকা এরকম, আর বোল্ডার একটা আছে 85 টাকা বিক্রি হতেছে। মশলার বাজারও আগের মতোই স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। রাজধানী ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় চলছে লেদারটেক বাংলাদেশ 2016 এক্সপো। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী কামরুল হাসান সবুজ। মেলার খবরাখবর জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সবুজ। কাজল, আমরা যে বসুন্ধরা কনভেনশন সিটিতে দাঁড়িয়ে আছি, এখানে যে লেদারটেক মেলা হচ্ছে 3 দিন ব্যাপী, তো সেই মেলার খবরাখবর জানাতে তো সকাল 11টাতেই শুরু হয়েছে এবং আজকে মেলার কিন্তু শেষ দিন সকাল সন্ধ্যা 7টাতে শেষ হয়ে যাবে। তো আমরা এই মেলার যে তিনটা সেন্টারে যে মেলা হচ্ছে, 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর হলে, সেই 3টা হল ঘুরেই কিন্তু দেখেছি দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান তাদের যে চামড়া শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের মেশিনারিজ, বিভিন্ন ধরনের পণ্য নিয়ে এসেছেন এবং সেই পণ্যগুলোকে যে বর্তমান উপযোগিতাটা কেমন, কি অবস্থা, সেইগুলো নিয়েই কিন্তু তারা এখানে মেলে ধরছেন এবং যে তাদের যে কাস্টমার ডিলিংস করছেন। তো এই মুহূর্তে আমরা একজন এখানে যারা অংশ নিয়েছেন তাদের মধ্যে থেকে একজনের সাথে একটু কথা বলে একটু জানার চেষ্টা করব আসলে তারা এখানে কি ধরনের পণ্য নিয়ে এসেছেন। তো আপনার অভিজ্ঞতা থেকে আমাদের যে চামড়া শিল্প, সেই চামড়া শিল্প সংশ্লিষ্ট মেশিনারিজ বা অন্যান্য প্রোডাক্ট কেমন দেখছেন এখানে? ফার্স্ট থিং, আমি তো 40 বছর ধরে এই জুতোর ব্যবসা। সরাসরি যদি বলেন এখানে কি ধরনের মেশিন আমাদের শিল্প সংস্কৃতি? না, এগুলো অবশ্যই শিল্প সংশ্লিষ্ট এবং ইন্টারন্যাশনাল লেভেলে সবকিছু এখানে আছে। কারণ আমার বাটার চাকরি জীবনে আমরা ইটালিয়ান মেশিন ব্যবহার করেছি বা আরও উন্নত মানের যেসব মেশিন। সবচেয়ে বড় কথা হলো যে আমাদের বিগত 40 বছর আমাদের সবসময় বাইরে ফেয়ারে অ্যাটেন্ড করতে হতো, সেখান থেকে হয়তো মেশিনারি লিস্ট কেনা এগুলো চলতো। এখন গত বছর আমি এই মেলায় এসেছি, তখনও দেখেছি, আমার কাছে খুব ভালো লেগেছে যে এটা একটা ইন্টারন্যাশনাল লেভেলে এরকম একটা প্ল্যাটফর্ম। এখানে কি সব ধরনের মেশিনারিজ পাচ্ছেন? সব ধরনের মেশিন আছে এখানে, মেশিনারি আছে, ম্যাটেরিয়াল আছে, অ্যাক্সেসরিজ আছে, মানে শু রিলেটেড যা আছে সবকিছু আছে এখানে। কাজল, আমরা একজন মেলায় যারা অংশ নিয়েছেন তাদের মধ্যে থেকে একজনের সাথে কথা বলছিলাম। তো তিনি যেমনটা বলছিলেন যে আগে এই মেলাগুলো কিন্তু বাইরে হতো এবং সেখান থেকে কিন্তু আমাদের
উপযুক্ত মেশিনগুলো কিন্তু চামড়া শিল্পের উপযুক্ত মেশিনগুলো কিন্তু সেখান থেকে সোর্স করতে হতো, কিন্তু এখন এই ধরনের মেলা দেশের ভেতরে হওয়ার কারণে কিন্তু সুবিধা হয়েছে যে উপযুক্ত মেশিনগুলো কিন্তু হাতের কাছে থেকে পাওয়া যাচ্ছে এবং পরবর্তীতে এই মেশিনগুলোর যে কার্যক্ষমতা এবং কর্মদক্ষতা বিবেচনায় কিন্তু পরবর্তীতে শিল্পের সাথে সংশ্লিষ্ট সেই মেশিনগুলো কিন্তু তারা কিন্তু সেখান থেকে সোর্স করতে পারছেন। তো সেই দিক থেকে কিন্তু এই মেলাটা আমাদের যে দেশীয় চামড়া শিল্পের উদ্যোক্তা আছে, ব্যবসায়ী আছে, তাদের জন্য কিন্তু বেশ বড় একটি ভূমিকাই কিন্তু রাখবে, এমনটা কিন্তু বলাই যায়। তো কাজল, এই ছিল এখনকার মতো সর্বশেষ খবর। কাজল। দর্শকের রাজধানীর বসুন্ধরা লেদারটেক বাংলাদেশ 2016 এক্সপো থেকে জানাচ্ছিলেন কামরুল হাসান সবুজ। দেশের চামড়া শিল্পে অভাব রয়েছে দক্ষ জনবলের, এমনকি খুব বেশি অগ্রগতি নেই আধুনিক প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রেও। আর এসব কারণে পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় মানসম্পন্ন চামড়াজাত পণ্য উৎপাদনে ক্রমেই পিছিয়ে পড়ছে বাংলাদেশ। রাজধানীতে আয়োজিত লেদারটেক প্রদর্শনীতে এমনই আক্ষেপ জানালেন চামড়া শিল্প উদ্যোক্তারা। জুবায়ের ফয়সালের রিপোর্ট। বৈশ্বিক প্রেক্ষাপটে যেসব শিল্পের আকার বৃদ্ধির সঙ্গে প্রতিনিয়তই চাহিদা বাড়ছে, তার মধ্যে অন্যতম চামড়া শিল্প। এক দশক আগেও সারা বিশ্বে প্রতি বছর ব্যবহার হতো মাত্র $3.5 বিলিয়ন চামড়াজাত পণ্য। বর্তমানে তা পৌঁছেছে প্রায় $40,000 বিলিয়ন। আর সে যাত্রায় বাংলাদেশের অবস্থান শক্ত করার লক্ষ্যেই রাজধানীর খিলক্ষেতে বসুন্ধরা কনভেনশন সেন্টারে আয়োজন লেদারটেক প্রদর্শনীর। এটা ডেভেলপ করতে হলে মার্কেটিং করতে হবে, বুঝাইতে হবে, এবং এই ধরনের মেলাগুলো যদি বেশি বেশি হয় তখন অত্যাধুনিক মেশিনগুলো মেলাতে আসবে, বিদেশি বায়াররা আসবে, এবং সেই ক্ষেত্রে আপনার নতুন নতুন টেকনোলজি দিয়েই কিন্তু এই চাহিদাগুলো মিট আপ করতে হবে। বিশ্ববাজারে বর্তমানে $1.6 বিলিয়ন চামড়াজাত পণ্য রফতানি করছে বাংলাদেশ। 2018 সালেই যা $5 বিলিয়ন নিতে চান শিল্পোদ্যোক্তারা, কিন্তু সে সম্ভাবনা আর বাস্তবতার মধ্যে ব্যবধান বাড়াচ্ছে অদক্ষ শ্রমিক আর অনুন্নত যন্ত্রপাতির ব্যবহার। অন্যান্য কান্ট্রিতে যেগুলো আছে এই চামড়া শিল্পটা দেখা যাচ্ছে যে এরা আরো বেশি কালারফুল করে, আরো অনেক সুন্দর করে, কিন্তু বাংলাদেশে সেই ক্ষেত্রে দেখা যায় যে এটা অনেক পিছিয়ে আছে। কোনো ইন্টারন্যাশনাল লেভেল কোয়ালিটি প্রোডাক্ট অ্যাডিসিভ ম্যানুফ্যাকচারার এই মুহূর্তে ফুটওয়্যারের জন্য প্রেজেন্ট নেই, যার লোকাল ম্যানুফ্যাকচারিং আছে। যদিও প্রদর্শনীটি দেশের চামড়া শিল্পে আধুনিক প্রযুক্তি সংযোজনের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে বলেই দাবি আয়োজকদের। কোয়ালিটি পণ্য যদি করতে চান এবং কোয়ালিটি ম্যাটেরিয়াল যদি সোর্স করতে চান, তাহলে এখান থেকে ওনারা সোর্স করে পণ্যগুলোর মান কিন্তু অনেক উন্নয়ন করতে পারেন, অল্প সময়ে অধিক উৎপাদনও করতে পারেন। বিশ্বের 15টি দেশের 150টি প্রতিষ্ঠানের পাশাপাশি প্রদর্শনীতে অংশ নিয়েছে শতাধিক দেশীয় চামড়াজাত পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সহিংসতার ঘটনার বিষয়ে গুলশান বিএনপি কার্যালয়ে ব্রিফ করছেন দলটির মেজর অবসর এম হাফিজউদ্দিন আহমেদ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। একজন মাত্র এমপি কক্সবাজার এলাকার, যিনি এই দেশে ইয়াবার চালান ভালোভাবেই চালু করেছেন, তাকে সর্বোচ্চ আদালত শাস্তি দিয়েছে। এটি হলো টিপ অফ আইসবার্গ। কারা এখন দেশের সংসদ সদস্য হচ্ছে, এটি অত্যন্ত দুঃখজনক ব্যাপার। অনেক সংসদ সদস্যের নামে হত্যা মামলা রয়েছে। টাঙ্গাইল, ভোলা, ফেনী, দেশের বিভিন্ন অঞ্চলে, গাইবান্ধা, অনেক জায়গাতে। এখন সংসদ সদস্য বললেই সাধারণ মানুষের চোখে যে ছবিটি ভেসে ওঠে, সেটি হলো একজন ব্যক্তি সারা রাত মদ্যপান করার পর সকালবেলা কোমরে পিস্তল গুঁজে জিপে আরোহণ করে ঘুরে বেড়াবেন তার এলাকায়। প্রথম যে ব্যক্তির সাথে দেখা হবে তিনি শিশুও হতে পারেন, বয়স্ক হতে পারেন, তার প্রতি গুলি বর্ষণ করে। গাইবান্ধায় এমন ঘটনা ঘটানোর পরও জামিন দেওয়া হয়েছে, তার সদস্য পদে কোনো অসুবিধা হয়নি। রাজনীতির দুর্বৃত্তায়নের ফলে এইসব ব্যক্তি সমাজের প্রাধান্য বিস্তার করেছে, পুলিশ বাহিনীর ব্যাপক দলীয়করণ হয়েছে। নাসিরনগরের সহিংসতার ঘটনা বিষয়ে গুলশানে ব্রিফ করছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অবসর হাফিজউদ্দিন আহমেদ। আবারও আয়কর মেলার খবর। দর্শক, আয়কর মেলার খবরাখবর জানাতে এই মুহূর্তে ফেনীর ভাষা শহীদ আব্দুল সালাম সেন্টারে আছেন রিপোর্টার আতিয়া সজল এবং ময়মনসিংহের সার্কিট হাউস জিমনেশিয়ামে আছেন হারুনুর রশিদ। প্রথমেই চলে যাচ্ছি আতিয়ার সজলের কাছে। আতিয়ার, কাজল, আপনি জানেন যে গত বুধবার থেকে
ফেনীতে শুরু হয়েছে 4 দিনব্যাপী আয়কর মেলা, আজকে এই মেলার শেষ দিন। আর মেলার কথা যদি আপনাকে বলি যে গত যে 3টি দিন গিয়েছে, গতকালকেও ফেনীতে বৃষ্টি ছিল এবং আজকে সেই বিরতিহীনভাবে সেই বৃষ্টি আজকেও চলছে। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি, যার কারণে মেলায় প্রথম দিন এবং দ্বিতীয় দিন যে ভিড়টি ছিল তার থেকে ভিড় কিছুটা কম লক্ষ্য করা যাচ্ছে। তারপরেও আমরা মেলার যে আয়োজক রয়েছেন তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে গত বছরের তুলনায় এবছর এই মেলায় বেশ ভালোই সাড়া মিলছে। এখানকার ফেনী উপকর কমিশনার মোহাম্মদ সেলিম রেজা আমাদেরকে যেটা জানিয়েছেন, গত বছর যেখানে গত 4 দিনেই 925 জন এখানে এসে পরামর্শ নিয়েছিল বা মেলা দেখেছিল, সেখানে এই সংখ্যা এখন আজকে তৃতীয় দিনে দাঁড়িয়েছে 1590। এবং আপনাকে যদি বলি যে এখন পর্যন্ত ফেনীতে 440 জন তাদের রিটার্ন জমা দিয়েছেন, যার গত 3 দিনের হিসেবটা, এবং এই হিসেবে গত 3 দিন এখানে রিটার্ন জমা পড়েছে 26,17,308 টাকা, যা গত বছর ছিল 12 লক্ষ, 4 দিনে ছিল 12,30,463 টাকা। এবং আপনাকে যদি বলি আরেকটা ইতিবাচক দিক হচ্ছে এবছর এই মেলার মাধ্যমে 196 জন নতুন করে তাদের এখানে আয়কর দেওয়ার জন্য তারা নতুন করে তাদের নাম অন্তর্ভুক্ত করেছেন, এবং যা গত বছর ছিল মাত্র 38 জন। আর এখানকার মেলার আয়োজক যেটা আমাদেরকে জানিয়েছেন, যদি আজকে বৃষ্টি না থাকতো তাহলে হয়তো এই মেলায় তারা আরো আশাব্যঞ্জক বা আরো অধিক সংখ্যক লোক এখানে তাদের আয়কর দেওয়া এবং পরামর্শ দেওয়া বিভিন্ন ধরনের কাজে তারা আসতো। আর আপনাকে জানিয়ে রাখি এই মেলায় যে বিশেষ একটি রয়েছে, এবছর ফেনীতে এই বছর নিয়ে 4 বছর পরপর 4 বছর মেলাটা শুরু হচ্ছে, ক্রমেই এই মেলার সাথে মানুষের সম্পৃক্ততা বাড়ছে। আর আপনাকে যদি বলি এই মেলায় এখানে 12টি স্টল রয়েছে, যার মধ্যে রয়েছে পরামর্শ ডেস্ক, তথ্য সেবা কেন্দ্র রয়েছে, মুক্তিযোদ্ধা এবং সিনিয়র সিটিজেনশিপ এবং নারীদের জন্য আলাদা এখানে বুথ রয়েছে, রিটার্ন গ্রহণের বুথ, বৈতনিক এবং অবৈতনিক, এবং এখানে রয়েছে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, সোনালী এবং জনতা ব্যাংকের বুথ রয়েছে, জাতীয় সঞ্চয় অধিদপ্তরের পরামর্শ কেন্দ্র রয়েছে, কাস্টম এক্সাইজ অ্যান্ড ভ্যাট এর পরামর্শ কেন্দ্র রয়েছে ইটিআইএন রেজিস্ট্রেশন এবং রিজিস্ট্রেশনের একটি বুথও রয়েছে। সর্বোপরি আপনাকে যদি বলি যে এই মেলা ফেনীতে দিন দিন সমৃদ্ধ হচ্ছে, এবং আয়োজকরা যেটা মনে করছেন যে এভাবে যদি চলতে থাকে মানুষের আরো আয়কর দেওয়ার মানসিকতা বাড়বে এবং দিন দিন এই মেলার সাথে মানুষ সম্পৃক্ত হবে এবং আমাদের রাজস্ব খাত সমৃদ্ধ হবে। এই ছিল এখানকার সর্বশেষ। আমরা এখন চলে যাব ময়মনসিংহ আমাদের আরেক সহকর্মী হারুনুর রশিদের কাছে। ধন্যবাদ সজল। ময়মনসিংহেও জমজমাট আয়কর মেলা চলছে। আমরা দেখেছি যে এই নভেম্বরের 1 তারিখ যে আয়কর মেলা শুরু হয়েছে সেটি এখনো চলছে ময়মনসিংহের সার্কিট হাউস জিমনেশিয়ামে, এবং এখানে আমরা মেলার যে শুরুর সময় সকাল 9টা, সেই 9টা থেকেই আমরা প্রচুর মানুষের ভিড় দেখছি যে এখানে আসছেন এবং মেলার সেবা নেওয়ার বিভিন্ন ধরনের সেবা নিচ্ছেন, আয়কর রিটার্ন দাখিল করছেন, নতুন নিবন্ধন করছেন এবং আয়কর সম্পর্কিত যে সেবা সেই সেবা নিচ্ছেন। এই মুহূর্তে আমাদের সাথে আছেন ময়মনসিংহ কর অঞ্চলের কর কমিশনার জিএম আবুল কালাম কায়কুবাদ। আমরা তার কাছে একটু জানতে চাইবো যে আপনারা আসলে এখানে মেলা কিরকম সাড়া পাচ্ছেন বা আপনাদের অ্যাচিভমেন্টটা কি? জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে করাঞ্চল ময়মনসিংহেও 7 দিনব্যাপী কর মেলা গত 1 নভেম্বর থেকে চলছে। আজকে মেলার 5ম দিন। মেলায় বিপুল সংখ্যক করদাতা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন এবং করদাতারা যে ধরনের সেবা প্রত্যাশা করেন আমরা সব ধরনের সেবা করদাতাদের দিতে পারছি বলে আমরা আশা করছি, এবং সেখানে খুব স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা লক্ষ্য করছি। আপনারা শুনছিলেন যে এখানে যে কর কমিশনার আছেন জিএম আবুল কালাম কায়কুবাদ, তিনি জানাচ্ছিলেন যে স্বতঃস্ফূর্তভাবে এখানে মানুষজন আসছেন এবং তারা সেই করের যে আয়করের যে সেবা সেই সেবা নিচ্ছেন। এবং আজ গতকাল পর্যন্ত আমরা এখান থেকে যে তথ্য জানতে পেরেছি যে এখন পর্যন্ত 6,78,00,000 টাকার আয়কর আদায় করা হয়েছে, রাজস্ব আদায় হয়েছে এখানে, এবং রিটার্ন দাখিল করেছেন 1,410 জন এবং সেবা গ্রহণ করেছেন 5,420 জন। আর নতুন করদাতা নিবন্ধন করেছেন বা নতুন করদাতা হিসাবে অন্তর্ভুক্ত হয়েছেন 807 জন। তো এখানে যারা কর্মকর্তা আছেন তারা জানিয়েছেন যে এখানে আসার পরে তারা এক টেবিল থেকেই কর সংশ্লিষ্ট যে সেবা সেই সেবাটা তারা পাচ্ছেন এবং সেই সেবাটা তারা এখানে যারা সেবা প্রার্থী আছেন তাদেরকে দিচ্ছেন, এবং তারা আশা করছেন যে আগামী আরো যে 2 দিন আছে সেই 2 দিনে আরো প্রায় 1000 কানেক নতুন করদাতা শনাক্ত হবে এবং অন্যান্য যারা এই সেবা দেওয়ার জন্য আসবেন তাদেরকে সুষ্ঠু এবং সুন্দরভাবে সেবাটা তারা দিতে পারবেন। এবং আরেকটা বিষয় এখানে বলা হচ্ছে যে আসলে কর সম্পর্কে মানুষের যে একটা ভীতি রয়েছে এবং সেই ভীতিটা কাটিয়ে ওঠার জন্যই সেই ভীতিটা যাতে মানুষের না থাকে এবং যারা কর অফিসমুখী হয় এবং আয়কর প্রদানে স্বতঃস্ফূর্তভাবে মানুষ এগিয়ে আসে, সেই বার্তাটাই পৌঁছে দেওয়া হচ্ছে এই আয়কর মেলার মাধ্যমে। তো এই ছিল আসলে আমার কাছে ময়মনসিংহের আয়কর মেলার সর্বশেষ খবর। আব্দুল্লাহ। আয়কর মেলার খবর জানাতে
ফেনী থেকে আতিয়া সজল এবং ময়মনসিংহ থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন হারুনুর রশিদ। চলে যাচ্ছে পরের সংবাদে। এক কথায় বলা চলে ভয়ঙ্কর এবং রোমাঞ্চকর। গা শিউরে ওঠার মতো সমতল থেকে নিমিষেই পাহাড়ের চূড়ার দিকে উঠে যাচ্ছে মানুষ। একে একে ডিঙ্গিয়ে যাচ্ছে বড় বড় সব পাহাড়। আর এভাবেই সাধারণ মানুষকে রোমাঞ্চকর ক্যাবল কার চড়ার অভিজ্ঞতার সাক্ষী করছে হিমালয় কন্যা নেপাল। এই ক্যাবল কার স্থাপনের মাধ্যমে দুর্গম পাহাড়ি অঞ্চলকে বসবাসের উপযোগী করে তোলার পাশাপাশি পর্যটকদের আকর্ষণ করা হচ্ছে। সাফার টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। অনেক দেশে এখন পর্যটক আকর্ষণের জন্য পাহাড়ি অঞ্চলগুলিতে কেবল কার স্থাপন করছে। তবে ভয়ঙ্কর একেবারে খাড়া পাহাড়ে কেবল কার স্থাপনকারী কয়েকটি দেশের মধ্যে হিমালয় কন্যা নেপাল অন্যতম। রাজধানী কাঠমান্ডু থেকে নেপাল রানী পোখরা যাওয়ার পথে চোখে পড়ে পবিত্র এলাকা হিসেবে পরিচিত মনোকামনা। মূলত দেবী মনোকামনার নামেই এলাকার নামকরণ। পাহাড়ের চূড়ে মনোকামনা দেবীর মন্দিরও রয়েছে। এখানকার বড় বড় 3টি পাহাড়কে এক করেছে এই কেবল কার। মনোকামনা মন্দির মনের বাসনা পূর্ণ করতে আমরা এখানে এসেছি। একদম আচ্ছা লাগা। আমার খুব ভালো লেগেছে। আমি এর আগেও এখানে একবার এসেছি। पहले एक बार भी आया था। কেবল কারটা খুব ভালো। মনোকামনা দেবীর মন্দির দেখার জন্য আমি এখানে এসেছি। কেবল কারে যাত্রীবাহী ক্যারিয়ার যখন উপরে উঠতে থাকে তখন নিচের দিকে চোখে পড়ে গহীন জঙ্গল এবং বয়ে যাওয়া পাহাড়ি খরস্রোতা ত্রিশূলী নদী। মনোকামনা দেবীর মন্দির দর্শনের পাশাপাশি পাহাড়ের শীর্ষে উঠতে প্রতিদিনে হাজার হাজার পর্যটক ভয়ঙ্কর এই কেবল কারে চড়েন। কেবল কারে চড়তে কিছুটা ভয় লাগলেও রোমাঞ্চকর মনে হয়েছে। খুবই রোমান্টিক এবং সুন্দর জায়গা এটি। আকাশ পরিষ্কার থাকায় দেখতে অনেক সুন্দর লাগছে। নেপাল যেমন পর্যটক আকর্ষণে দুর্গম পাহাড়গুলিকে কাজে লাগাতে পেরেছে, কিন্তু সম্ভাবনা থাকা সত্ত্বেও বাংলাদেশ তা পারছে না। 3 পার্বত্য জেলার পাহাড়গুলোতে এ ধরনের কেবল কার স্থাপনের মাধ্যমে পর্যটক আকর্ষণ সম্ভব বলে মনে করেন এই ব্যবসায়ী। পর্যটন কিন্তু আমাদের বাংলাদেশে অপরন্ত সম্পদ আছে, বিশেষ করে রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি। আমরা এই সুযোগটা যদি কাজে লাগাইতে পারি তাহলে আমরা মনে করব আমরাও বাইরে থেকে অনেক পর্যটন যাবে বাংলাদেশ দেখার জন্য। 20টি সুউচ্চ টাওয়ার এবং 31টি ক্যারিয়ারের মাধ্যমে প্রতি ঘন্টা 600 পর্যটক বহন করে এই কেবল কার। নেপালের পর্বত শৃঙ্গগুলো এমনিতেই সমুদ্র পৃষ্ঠ থেকে 4500 মিটার থেকে শুরু করে 8500 মিটার পর্যন্ত উঁচু। আমি এখন যে জায়গায় যাচ্ছি এটি প্রায় 5500 মিটার উঁচুতে। এখানকার দুর্গম পাহাড়ি এলাকাগুলোকে একত্রিত করেছে এই কেবল কারের মাধ্যমে। এখানে না আসলে বোঝা যাবে না এই কেবল কারগুলো কত ভয়ঙ্কর এবং রোমাঞ্চকর। আর এই রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসছেন এই নেপালে। নেপালের মনোকামনা এলাকা থেকে কমল দে, সময় সংবাদ। জীবনযাপনের জন্য সরকার যথেষ্ট পরিমাণ বেতন ভাতা বাড়ানোয় কোনো ব্যক্তিকে আয়ের জন্য এখন আর অসৎ উপায় অবলম্বন করতে হয় না। বিশ্ববিদ্যালয় ভিত্তিক ম্যাগাজিন পত্রিকা ক্যাম্পাসের সততা পুরস্কার 2016 গ্রহণ করার পর একথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিদ। গতকাল রাজধানীতে ক্যাম্পাসের নিজস্ব অডিটোরিয়ামে অর্থমন্ত্রীকে এই সম্মাননা প্রদান করেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। তারা যথাযথ পয়সা পায় না, ওই উপরি না হলে চলেন, এখন সেটা বলতে পারবে। আমরা গত 2টি যে বেতন ভাতা কমিশন করেছি, তারপরে সাধারণ মানুষের বেতন একটা পর্যায়ে নিয়ে আসছে, যখন সে জীবনযাপন করতে পারে সেই বেতন পায় যেটা তার উপর নির্ভর করে। আমাদের সেক্রেটারি সাহেব 82,000 টাকা বেতন পান, যথেষ্ট একটা আনন্দময় জীবনযাপনের ভিতরে যথেষ্ট পয়সা। আমাদের একজন পিয়ন, সে প্রায় 16,000 টাকা বেতন পায়। আমার মনে হয় একটি মানুষের জীবনযাপনের সেটা যথেষ্ট। বিধান 49 ধান চাষের মাধ্যমে স্বল্প সময়ে ও কম খরচে বেশি ফলন পাওয়া যাবে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক হামিদুর রহমান। গতকাল দিনাজপুর সদরে আমন ফসল কর্তন মাঠ দিবসের অনুষ্ঠানে তিনি একথা জানান। এ সময় তিনি আরো বলেন, এই ধান আগামীতে দেশের শস্য ভাণ্ডারে বিশেষ অবদান রাখবে। পরে মহাপরিচালক নদিয়াপাড়ার বিধান 49 ধানের শস্য কর্তনে অংশ নেন। এদিকে এ ধান চাষে লাভবান হয় খুশি জেলার কৃষকরাও। নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জ এর কার্যক্রম শুরু হলেও শেষের দিকে বাড়ে লেনদেনের পরিমাণ। আর সপ্তাহ জুড়ে মিশ্র প্রতিক্রিয়ায় ছিল সূচকের পয়েন্ট। প্রথম কার্যদিবসের চেয়ে শেষ কার্যদিবসে লেনদেন বাড়ে 46 কোটি টাকা।
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইর প্রথম কার্যদিবস রোববার লেনদেন হয় 457 কোটি 16 লাখ, যা এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসের চেয়ে 148 কোটি 76 লাখ টাকা কম। আর নিম্নমুখী প্রবণতায় সূচক ছিল 4605 পয়েন্টে। সোমবার দ্বিতীয় কার্যদিবসে লেনদেন আরও কমে দাঁড়ায় 389 লাখ টাকায়। প্রথম কার্যদিবসের চেয়ে এদিন লেনদেন কমে 68 কোটি 16 লাখ টাকা। এদিন সূচকও কমে দাঁড়ায় 4592 পয়েন্টে। তৃতীয় কার্যদিবসে নিম্নমুখী প্রবণতায় লেনদেন হয় 376 কোটি 96 লাখ টাকা, যা 5 কার্যদিবসের মধ্যে ছিল সর্বনিম্ন। যদিও এদিন সূচকের পয়েন্ট কিছুটা বাড়ে। চতুর্থ দিন বুধবার লেনদেন বেড়ে দাঁড়ায় 400 কোটির ঘরে। এদিন লেনদেন হয় 457 কোটি 4 লাখ টাকা। এদিন সূচক ছিল ঊর্ধ্বমুখী। শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন বেড়ে দাঁড়ায় প্রায় 46 কোটি 70 লাখ টাকা। এদিন লেনদেন হয় 503 কোটি 74 লাখ টাকা, আর সূচক ছিল 4672 পয়েন্টে। শেষ দিন লেনদেনের পরিমাণ ও সূচকের পয়েন্ট ছিল সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। গেল সপ্তাহে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে 175টি প্রতিষ্ঠানের, কমেছে 125টির এবং অপরিবর্তিত ছিল 28টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম। গেল সপ্তাহের দাম বাড়া শীর্ষ প্রতিষ্ঠানের মধ্যে ছিল দ্য পেনিনসুলা চিটাগাং লিমিটেড, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম লিমিটেড, ইস্টার্ন লুব্রিকেন্টস লিমিটেড, গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রি লিমিটেড, কনফিডেন্স সিমেন্ট লিমিটেড। অন্যদিকে দাম কমা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড, সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড, মেট্রো স্পিনিং লিমিটেড, গোল্ডেন সন লিমিটেড উল্লেখযোগ্য। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। জাটকা ধরা ও পরিবহনের দায়ে বরিশালে দুজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হোসাইনের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেন। বরিশাল নৌ পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে শহরের দপদপিয়া এলাকা থেকে জাটকা বোঝাই একটি ট্রাক সহ 4 জনকে আটক করা হয়। পরে গতকাল জাটকা ধরা ও পরিবহনের অভিযোগে প্রমাণ হওয়ায় দুজনকে 15 মাস করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া আটক 4 জনকেই 5000 টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। জাটকা রক্ষায় নিয়মিত এই অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে মৎস্য অধিদপ্তর। উদ্বোধন করা হলো ইয়াং পেশাগত নারী প্রকৌশল সম্মেলন। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মশ আরেফিন সিদ্দিকী। এ সময় আরো উপস্থিত ছিলেন শিক্ষাবিদ, গবেষক ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানটির আয়োজন করেন তড়িৎ ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট। আবার জানিয়ে দিচ্ছি এ সময় বাণিজ্য শিরোনামগুলো। সমবায়কে স্বার্থ হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে অসাধু চক্র। সুফল বঞ্চিত সাধারণ সমবায়ীরা। মাঠ পর্যায়ে তদারকির অভাবকেই দুর্বৃত্তায়ন ঘটছে অভিমত বিশেষজ্ঞদের। সাভারের সিএনজি স্টেশনগুলোতে দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। চরম আর্থিক ক্ষতির মুখে স্টেশন মালিক ও পরিবহন ব্যবসায়ীরা। রাজধানীর পাইকারি বাজারে কমেছে চালের দাম, বেড়েছে আলু ও আমদানি করা পেঁয়াজের দাম। স্থিতিশীল ডাল, ভোজ্য তেল ও মশলার বাজার। এবং নেপালে ক্যাবল কারের মাধ্যমে আকর্ষণীয় করে তোলা হচ্ছে দুর্গম পাহাড়ি অঞ্চল। রোমাঞ্চকর হাওয়ায় বাড়ছে পর্যটক আগমন। এই ছিল এ সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গেই থাকুন সময়।